সবাইকে স্বাগত ওয়াইআই স্টাডি সেন্টারে। আজকে আবার নিয়ে আসছি নতুন একটা ক্লাস, যেটা ক্লাস 9-এর চ্যাপ্টার 1। আর চ্যাপ্টারটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে শুরু করি। তাহলে যেহেতু চ্যাপ্টারটার নামই হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, তার মানে অবশ্যই আমাদেরকে জীবন সম্পর্কে আগে জেনে নিতে হবে যে জীবন মানে কি। তাহলে এখানে দেখো, আমি এখানে কি লিখেছি। জীবন হচ্ছে জীব ও জড় একই মৌলিক, আমরা তো জানি কি জীব ও জড় একই মৌলিক পদার্থ দ্বারা গঠিত হলেও অজৈব ও জৈব বস্তুর পারস্পরিক ভৌত ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবনের প্রকাশের লক্ষণই হলো জীবন। তার মানে এখানে আমি কি বোঝাতে চাইছি, এখানে বোঝাতে চাইছি যে জীব ও জ্বর একই, যেরকম জীব আর জ্বর, ধরে নাও আমরা আমরা জীব। জ্বর বলতে কোনগুলোকে বোঝাবো? যাদের কোনো প্রাণ নেই, ওদেরকে বোঝাবো। যাদের কোনো প্রাণ নেই তারা কি, এখানে বলেছি একই রকম মৌলিক পদার্থ দ্বারা গঠিত হলেও কিন্তু অজৈব জৈব বস্তুর পারস্পরিক ও ভৌত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কি দেখা যায়, তাদের বহিঃপ্রকাশের যে একটা লক্ষণ, সেক্ষেত্রে জীব ও জড়ের ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের লক্ষ্য করা যায়। আর এটাই হলো কি জীবন। আর জীবনের ক্ষেত্রে যেরকম আমাদের যেরকম জীবনের ক্ষেত্রে কি কি আমরা লক্ষণগুলো দেখতে পারবো, যেরকম আমরা তাহলে বুঝতে পারবো যে এটা জীব। যেরকম জীবনের মধ্যে অবশ্যই কি ঘটবে, বিপাক ক্রিয়া ঘটবে, সেটা অবশ্যই বৃদ্ধি হবে, প্রজনন হবে। প্রজনন বলতে কি, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, মানে বংশ বিস্তার যেটা বলে। আর তারপর কি হচ্ছে বিবর্তন। বিবর্তন মানে কি, সময়ের সাথে সাথে যেটা পরিবর্তন হয় এটা। তাহলে আমরা ঠিক আছে, এরপর নেক্সট টপিকে যাব। যে এখানে আমি কি বলেছি, জীবনের বৈশিষ্ট্য। তার মানে জীবনের কি কি বৈশিষ্ট্যগুলো আমরা মানে লক্ষণ করব, সেটাই আমি এখানে তুলে ধরতে চাইছি। আর মেন যেটা হচ্ছে প্রোটোপ্লাজম, এটাই কিন্তু জীবনের মেন। আমি এখানে দেখো, সবাই এখানে লিখেছি জীবনের মূল ভিত্তি। এখানে তোমরা ভালো করে দেখলে দেখতে পারবে, এখানে বলেছি জীবনের মূল ভিত্তি কি, প্রোটোপ্লাজম। এখন তাহলে আমরা প্রোটোপ্লাজম কি ওটা আমরা এখন জেনে নিব। এখানে বলেছি সজীব কোষ। সজীব কোষ বলতে কি, যাদের প্রাণ আছে বা জীব আছে, ভিতর যে অর্ধতরল, এখানে দেখো অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে, তাকে কি বলে, প্রোটোপ্লাজম বলে। এখানে দেখো, এখানে বলেছি অর্ধতরল। অর্ধ মানে কি, অর্ধেক। তরল বলতে কি, তরল মানে যেগুলো হচ্ছে তরল জাতীয় পদার্থ, যেরকম জল ধরবো, সেটাই হচ্ছে অর্ধতরল। এখানে বলেছি অর্ধ, তাহলে মানে পুরোপুরি তরল না, অর্ধতরল জেলির মতো পদার্থ। অবশ্যই তোমরা জেলি দেখেছো। জেলি বলতে কি, একটু চেটচেটে ভাব থাকবে, জেলির মতো পদার্থ থাকে, তাকে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম এখন আবার কি কি নিয়ে গঠিত, এটা আমরা জেনে নিব। এটি মূলত কি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমি এখানে কি বলেছি, যেহেতু আমি বলেছি জীবনের মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো দেখতে আমরা বুঝতে পারবো যে এটা জীব। যেখানে প্রথমে বলেছি এখানে বিপাক। তাহলে বিপাক, বৃদ্ধি, প্রজনন ও বিবর্তন। প্রথমে আমরা তাহলে বিপাকটাকে জেনে নিই। বিপাকের ইংরেজিটা হচ্ছে মেটাবলিজম। এই যে এটার সাথে সাথে পড়ে নিবে, মানে বিপাক মানে হচ্ছে মেটাবলিজম, এটা ইংরেজি। ইংরেজিটা কেন পড়তে বলছি, কারণ হচ্ছে ধরে নাও এখন তোমরা ক্লাস 9-এ পড়ছো, ভবিষ্যতে তোমরা হয়তো কারো কারো ইচ্ছা থাকবে সায়েন্স নিয়ে পড়বো, বা অন্য কিছু ক্ষেত্রে, কোনো কিছু চাকরির ক্ষেত্রে, মানে কোনো কিছু যখন যাবে তখন দেখবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এই যে বেঙ্গলিটা দেওয়া থাকবে না, ইংলিশটা দেওয়া থাকবে। তাহলে অবশ্যই তোমাদেরকে ইংলিশটাও জেনে রাখা ভালো। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বিপাকটা কি বলেছি, সজীব কোষের প্রোটোপ্লাজমে। এটাও দেখো, এই যে এটা আবার কোথায় হচ্ছে, যেহেতু আমি প্রথমেই বলেছি প্রোটোপ্লাজমই হচ্ছে জীবনের মূল ভিত্তি, তার জন্য এখানে আমি তার এই যে বিপাক ক্রিয়াটা তাহলে সজীব কোষের প্রোটোপ্লাজমে, এটা কোথায় ঘটছে, এই প্রোটোপ্লাজমের মধ্যেই কিন্তু ঘটছে এই ঘটনাটা। সজীব কোষের প্রোটোপ্লাজমে সংঘটিত যে গঠনমূলক ও ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া সমূহকে একত্রে কি বলবো, বিপাক বলবো। এখানে দেখো ভালো করে খেয়াল করবে, এখানে বলেছি সজীব কোষ। সজীব কোষ বলতে, হ্যাঁ অবশ্যই আগে যেটা বলেছি, আর যাদের প্রাণ থাকবে। সজীব কোষের প্রোটোপ্লাজমে, এই যে প্রোটোপ্লাজম সংগঠিত যে গঠনমূলক ও ভাঙনমূলক, গঠনমূলক মানে কি গঠন হবে, ও ভাঙনমূলক মানে কি ভেঙে যাবে, যে জৈব রাসায়নিক বিক্রিয়া সমূহ একত্রে কি বলবো আমরা, বিপাক বলবো। আর এটা কিন্তু অবশ্যই উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত। উৎসেচক বলতে কি, ধরে নাও কোনো কিছু যদি আমরা কাজ করতে যাই, ঠিক আছে, কারো কিছু কিসের দরকার পড়ে, একটা মাধ্যমের দরকার পড়ে। ধরে নাও আমি বাগানের ক্ষেত্রে বা ধান কাটতে গেলাম, তো ধান আমি কি দিয়ে কাটবো, কি লাগবে, অবশ্যই দা লাগবে। তো ওরকমই এই যে বিপাক ক্রিয়াটা ঘটবে, এই বিপাক ক্রিয়াটার জন্য অবশ্যই কার দরকার পড়বে, উৎসেচকের দরকার পড়বে। আর এই উৎসেচক দ্বারাই এই বিপাক ক্রিয়াটা সম্পূর্ণ হবে। আর এটি মূলত কয় ধরনের, একটা হচ্ছে উপচিতি বিপাক, আর একটা অপরটা হচ্ছে
হচ্ছে অপচিতি বিপাক। ঠিক আছে, এরপরে তাহলে আমরা এটাও জেনে নিচ্ছি উপচিতি বিপাক কি আর অপচিতি বিপাক ক্রিয়াটা কি। উপচিতি বিপাকটা কি আর অপচিতি বিপাকটা কি? তাহলে উপচিতি বিপাকটা কি? এখানে বলেছি দেখো, যে বিপাক ক্রিয়ায় সরল অজৈব যৌগ বিক্রিয়া করে জটিল জৈব যৌগ সৃষ্টি করে ও জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো? উপচিতি বিপাক। এখানে উদাহরণ হিসাবে আমি কি নিয়েছি? সালোক সংশ্লেষ। ঠিক আছে, এখানে আমি দেখো ভালো করে এখানে খেয়াল করবে, এখানে বলেছি যে বিপাক ক্রিয়ায় সরল অজৈব যৌগ বিক্রিয়া করে জটিল জৈব যৌগ সৃষ্টি করে আর জীবে কি হয়? শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়। কেন শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়? আমি উদাহরণস্বরূপ এখানে নিয়েছি সালোক সংশ্লেষ। এখানে দেখো কেমিক্যাল রিয়াকশনটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখো, এখানে লিখে নিয়েছি কার্বন ডাইঅক্সাইড আর জল, তার সাথে এখানে লাইট যেরকম ক্লোরোফিল, এটার সাথে আমরা এখানে এটা যেরকম C6H12 বলছিস, এটাকে বলে সুগার বা গ্লুকোজ, আর তার সাথে কার্বন ডাইঅক্সাইড। এখানে আমি কেমিক্যাল রিয়াকশনটা ভালোভাবে দেখো, এখানে দেখো এখানে কার্বন কার্বন কয় ভাগ নিয়েছি? এখানে 6 × 2 12, আর অক্সিজেনের ভাগটা কত? এটাও হয় 12। আর এখানে হাইড্রোজেনের পরিমাণটা কত? 6 × 2 12, আর এখানে 6 অণু জল। আর এখানে এটা মনে রাখবে, ভালোভাবে খেয়াল রাখবে, যেরকম এটা হচ্ছে সালোক সংশ্লেষ না, এটা প্রক্রিয়াটা হচ্ছে গাছের খাবার তৈরি করার প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষ। আর এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উইদাউট সানলাইট বা সূর্যালোক ছাড়া, যেরকম ক্লোরোফিলটা কোথায় থাকে? গাছের পাতার মধ্যে থাকে। আর এই সূর্যালোক ছাড়া কিন্তু বা সানলাইট ছাড়া গাছ তার খাবার তৈরি করতে পারে না, এটা কিন্তু মাস্ট লাগবে। ঠিক আছে, এখন দেখো এটা কেমিক্যাল রিয়াকশনে বিক্রিয়া করার পরে কি তৈরি হলো? এখানে দেখো C6, এখানে কার্বনের পরিমাণটা কত? 6, H12 মানে হাইড্রোজেনের পরিমাণটা এখানে 12, এখানে দেখো 6 × 2 মানে কত হচ্ছে? 12, সমান পরিমাণ হচ্ছে। তার সাথে এখানে অক্সিজেনের পরিমাণটা কত হচ্ছে? এখানে 6, তার মানে এখানে দেখো এই অক্সিজেনের পরিমাণটা 6 হচ্ছে না, এখানে দেখো 6। আচ্ছা, এখানেও আবার এখানে একটা কত আছে? অক্সিজেনের পরিমাণটা 6 × 2, তার মানে কত? 12। এখানে দেখো 6 × 2, এখানেও 12 হয়ে যাচ্ছে। আর এখানে কার্বনের পরিমাণটা কত আছে? এখানে দেখো 6 অণু কার্বন, এখানেও 6 অণু কার্বন। তার মানে এখানে আমাদেরকে মেলাতে হবে যে এখানে যেহেতু যেরকম আমরা কি বলি, আমরা আগে মনে হয় অবশ্যই তোমরা জানো, গাছ আমাদেরকে কি দেয়? অবশ্যই অক্সিজেন দেয়। আর আমরা গাছ থেকে কি পাই? গাছ থেকে কি পাই? অক্সিজেন পাই। আর গাছ আমাদের থেকে কি পায়? কার্বন ডাইঅক্সাইড। এটা মনে রাখবে, আমরা যেরকম গাছের উপর নির্ভর করি, গাছেরাও কিন্তু সেম আমাদের উপর নির্ভর করে। এখান থেকে বুঝতে পারলে তোমরা অবশ্যই। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো অপচিতি বিপাক। এখানে তোমরা একটু বুদ্ধি খাটাবে, দেখবে যেহেতু এটা উপচিতি এটা অপচিতি, এখানে দেখবে প্রথমে এখানে খেয়াল করবে, এখানে বলছে যে বিপাক ক্রিয়ায় সরল অজৈব যৌগ বিক্রিয়া করে জটিল জৈব যৌগ সৃষ্টি করে, তার মানে এর অপোজিটটা কি হবে? দেখো এখানে বলেছে যে বিপাক ক্রিয়া, এখানে দেখো এখানে সরল অজৈব যৌগ, এখানে জটিল জৈব যৌগ ভেঙে কি হবে? সরলে পরিণত হবে। এখানে কিন্তু আগে দেখো এটা আগে কি হয়েছিল? জটিলে পরিণত হয়েছিল। আর এখানে জটিলটা ভেঙে সরলে পরিণত হচ্ছে। তার সাথে এখানে দেখো, এখানে আগে বলেছি জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তার মানে অপোজিটটা কি হচ্ছে? অবশ্যই হ্রাস পাবে। ঠিক আছে, দেখো তাকে কি বলছি? আমি অপচিতি বিপাক বলেছি। আর উদাহরণস্বরূপ আমি কি নিয়েছি? শ্বসন। শ্বসন মানে কি? এই যে আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিয়ে থাকি, এটাকে আমরা এক কথায় কি বলবো? শ্বসন বলে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা এরপরে জনন সম্পর্কে জেনে নেব। আমি ইংলিশটা কি লিখেছি? রিপ্রোডাকশন। এটা ভালো করে দেখো, এখানে আছে রি, তারপরে কি আছে? প্রোডাকশন। রি মানে কি? রি মানে হচ্ছে পুনরায়, প্রোডাকশন মানে কি? জন্ম, মানে পুনরায় জন্ম। তাহলে এখন দেখো আমি এটা কি বোঝাতে যাচ্ছি, এখানে কি আছে? জনন। আচ্ছা দেখি তাহলে কি আছে, যে জৈবনিক ক্রিয়ার মাধ্যমে প্রতিটি জীব নিজের অনুরূপ আকৃতি ও বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে ও প্রজাতির অস্তিত্ব বজায় থাকে, তাকে কি বলবে? জনন বলে। এখানে কি বলেছি? এখানে দেখো, যে যৌবনিক ক্রিয়ার মাধ্যমে প্রতিটি জীব নিজের অনুরূপ, অনুরূপ বলতে কি? মানে আমরা যেরকম বলি না, অনুরূপ বলতে মানে ধরে নাও আমারই প্রতিছবি। আর এখানে কি বলেছে? আকৃতি, মানে আমারই সেম গঠন হবে ও বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব। অপত্য বলতে মানে ধরে নাও কি বলবো, এখানে উদাহরণস্বরূপ, উদাহরণটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেরকম এখানে বলেছি মুরগির ডিম থেকে মুরগির ছানা, মানে যেরকম ধরে নাও মুরগি কি হয়? মুরগি কি দেয়? ডিম দেয়। তা ওই মুরগির ডিমটা যখন ওখান থেকে কি হয়, যদি মুরগিটার অস্তিত্বটা যদি বজায় রাখতে চায়, তাহলে কি হবে? ডিম থেকে অবশ্যই ছানা বার করতে হবে, তারপরে না আবার ওর
মুরগির ডিমটা মানে মুরগির প্রজাতিটা টিকে থাকবে, সেরকম এখানে আমি বোঝাতে চাইছি যে প্রতিটি জীব নিজের অনুরূপ আকৃতি ও বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব। অপত্য জীব বলতে ছোট ছোট জীব, মানে পুনরায় মানে নতুন করে জন্ম নিল, ওটাকে বলে অপত্য। অপত্য বলতে ছোট। সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে। বংশবিস্তার বলতে কি? বংশবিস্তার মানে বংশ পরস্পরায়। যেরকম একটা বংশ হলো, আমি যেরকম ধরে নাও, আমি সাপোজ ধরে নিচ্ছি আমি আছি, ঠিক আছে, আমার পরে কি হবে? আমার ছেলে হবে, মা কোনো মেয়ে হবে, তার কি হবে? তারও আবার ছেলে মেয়ে হবে, সেরকমই মানে ওটা হচ্ছে বংশ বিস্তার বলতে প্রজন্মের পর প্রজন্ম, মানে এক এক বংশের পর আরেক বংশ, ও প্রজাতির অস্তিত্বটা কি থাকবে? বজায় থাকে বা টিকে থাকে। ওটাকে কি বলবো আমরা? জনন বলবো। ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে কি বলেছি? শ্বসন, যেটা আমি আগে থেকে অপচিতি বিভাগে উদাহরণ হিসাবে নিয়েছিলাম, তো ওটা আমরা ভালোভাবে জেনে নিই। তাহলে শ্বসনটাকে আমরা ইংলিশে কি বলবো? রেসপিরেশন। ঠিক আছে, তাহলে দেখি এটা কি বলেছে, যে জৈব রাসায়নিক বিক্রিয়ার কোষস্থ খাদ্য, মানে কোষের ভিতরে যেটা খাদ্য থাকে, অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, বা অক্সিজেন থাকতেও পারে বা না থাকতেও পারে, সম্পূর্ণ বা আংশিক জারিত হয়ে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করে, তাকে কি বলবে? শ্বসন বলবে। এটা ভালোভাবে একটু ছোটোখাটো, মানে যেহেতু আমি উপরে বললাম তার জন্য এটা আমি তোমাদের বোঝার সুবিধাচ্ছে এই শ্বসনটা আমি তোমাদেরকে একটু বলে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আসো, দেখো কি আছে এখানে? বৃদ্ধি। আর ইংলিশে কি বলেছি? গ্রোথ। গ্রোথ মানে অবশ্যই জানো, বৃদ্ধি মানে কি? বেড়ে ওঠা। তো ঠিক আছে, এখন এটা আমি ভালোভাবে জেনে নিই। তাহলে বৃদ্ধি মানে কি? এখানে বলেছে প্রোটোপ্লাজম দ্বারা। আগেই বলেছিলাম যে জীবনের মূল ভিত্তি কি? প্রোটোপ্লাজম। এই দেখো, এই বৃদ্ধিটাও তাহলে কার মাধ্যমে হচ্ছে? প্রোটোপ্লাজম দ্বারাই হচ্ছে। প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত জীবদেহের আকৃতি, আয়তন ও শুষ্ক ওজনের ক্রমবিকাশকে কি বলবে? বৃদ্ধি বলবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাক। পুষ্টি বা নিউট্রিশন। পুষ্টিটাকে আমরা ইংলিশে কি বলবো? নিউট্রিশন। ঠিক আছে, দেখিনি তাহলে এটা নিউট্রিশনটা কি? যে প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে নিজের মৌলিক ধর্মাবলী পালন করে, তাকে কি বলে? পুষ্টি বলে। তাহলে কি এখানে কি বলেছে দেখো, যে প্রক্রিয়া জীব পরিবেশ থেকে, কোথা থেকে? পরিবেশ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে নিজের মৌলিক ধর্মগুলি, নিজের মৌলিক ধর্মগুলি মানে মানুষের, এখানে বলছে যেহেতু পুষ্টিকার মানুষের, তাহলে মানুষের মৌলিক ধর্মগুলি কি কি? যেরকম ধরে নাও বিভিন্ন ধরনের মৌলিক ধর্ম হয়ে থাকে, মানে বেঁচে থাকার জন্য যেগুলো ধর্ম হয়ে থাকে ওগুলাকে আমরা মৌলিক ধর্ম বলে থাকবো। আচ্ছা, এটা আমি না হয় পরে জেনে যাবো মৌলিক ধর্মগুলো কি কি। আচ্ছা, ওটা এখানে দেখো আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখছি, তার মানে কি? এটা বেশি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে জেনে রাখবে। দেখো এখানে কি বলেছে, মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার? 70 থেকে 72 বার, 72 বার। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। তারপরে নেক্সট আমরা চলন ও গমন, এটা ইংলিশে কি বলবো? মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। এটা মুভমেন্ট আর লোকোমোশন। তাহলে চলন কি আর গমন কি, এটা আমরা জেনে নিই। এখানে দেখো বলেছে জীবের নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে কি বলে? চলন। আচ্ছা এখানে দেখো, এখানে বলেছে অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ মানে কি? যেরকম আমাদেরও যেরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেরকম গাছেদেরও আছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি? এই যে হাত, হাত পা, পা আছে, এটা অঙ্গ প্রত্যঙ্গ। আর গাছেদের কি? ডালপালা, যেরকম গাছের ডালপালা থাকে, ওটাই হচ্ছে গাছের অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু এখানে দেখো ভালো করে খেয়াল করো, কি বলেছে? জীবের নির্দিষ্ট জায়গায় স্থির থেকে, মানে জায়গাটা ওর কোনো পরিবর্তন হবে না, এক জায়গায় স্থির থাকবে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করবে? সঞ্চালন করবে। মানে যেরকম আমি ধরে নাও আমি এখানে স্টিল প্রেজেন্ট আছি, কিন্তু আমি আমার হাত পাগুলো তো এখানে যেরকম নড়াচড়া করতে পারি, কিন্তু আমি আমার জায়গাটা কোনো চেঞ্জ করতেছি না। নেক্সটে তাহলে এটা যেহেতু চলন হয়ে থাকে, তাহলে গমনটা কিরকম হবে? দেখো গমন আছে, দেখো যেটাকে আমরা ইংলিশে কি বলবো? লোকোমোশন। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন করাকে কি বলে? গমন বলে। মানে যেরকম আমি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাচ্ছি, মানে যেরকম গাছের ক্ষেত্রে গাছগুলা খালি কি করে? অঙ্গ প্রত্যঙ্গ যেরকম এখন ছোট ডাল আছে, বা এখন বৃদ্ধিটা কম আছে, এরপরে একটু বড় হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে আমরা যেরকম অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনও করতে পারি বা নড়াচড়া করতে পারি, তার সাথে আমাদের জায়গাটাকে চেঞ্জ করতে পারি, মানে আমাদের স্থানটাকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি। কিন্তু গাছেরা কি সেটা পারে? অবশ্যই পারে না, তোমরা অবশ্যই ওটা ভালো মতো জানো। এই যে দেখো এখানে বলেছে, তার সেটাকে কি বলে? স্থান পরিবর্তন করাটাকে কি বলবে? গমন বলে। এই যে দেখো এখানে এখানে ভালোভাবে খেয়াল করবে এটা। এখানে দেখো চলন প্রাণী ও উদ্ভিদ উভয়েরই বৈশিষ্ট্য। চলন মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে কিন্তু স্থান পরিবর্তন করবে না, এটা
মানুষের হয়, আমরাও যেরকম অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি, উদ্ভিদরাও অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, কিন্তু ওরা স্থান পরিবর্তন করে না। ঠিক আছে, ওটা কি তাহলে চলন তাহলে কি প্রাণী ও উদ্ভিদ দুটারই বৈশিষ্ট্য, কিন্তু এই যে ব্যতিক্রম এটা দেখে নেবো। ব্যতিক্রম হচ্ছে ভলবক্স আমি নিয়ে রাখছি, এটাও কিন্তু ভালো করে খেয়াল করবে। ব্যতিক্রম বলতে কি, এটা দুইটা নিয়মকে মেনে চলবে না, ব্যতিক্রম মানে যেটা বলে। আর এখানে দেখো গমন কি, গমন হচ্ছে প্রধানত প্রাণীর বৈশিষ্ট্য। কেবলমাত্র এই যে প্রাণী বলতে আমরা কি, আমরা তো প্রাণী, আমরা কি করি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি, তার সাথে সাথে কি স্থান পরিবর্তন করি। তাহলে এটা মনে হয় না বোঝার কিছু নেই। তাহলে চলন হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য, তার সাথে সাথে কি প্রাণীরও বৈশিষ্ট্য, আর গমনটা কেবলমাত্র প্রাণীর বৈশিষ্ট্য। এটা ভালোভাবে মনে রাখবে, ওকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি এখানেও স্টার মার্ক দিয়ে রেখেছি, তার মানে কি এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমাকে ভালো মতো জানতে হবে। এখানে কি বলেছে, ভাইরাস জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এটার মানে কি, মধ্যবর্তী পর্যায়ে মানে কি, না হয় ও পুরোপুরি জীবও না পুরোপুরি জড়ও না, ওর মাঝামাঝি পর্যায়ে আছে, তার জন্য এটা কি বলেছি, মধ্যবর্তী পর্যায়ে বস্তু। ঠিক আছে, এটা ভালো মতো জানবে। তারপরে দেখো এখানে কি লিখেছি আমি, জীবন চক্র মানে লাইফ সাইকেল। আচ্ছা, জীবন চক্রটা মানে কি, তোমরা হয়তো অবশ্যই জানো জীবন চক্রটা কি, মানে জীবনের চক্র। মানে আমাদের যেরকম লাইফ সাইকেল যেটা বলি না, ধরে নাও আমরা প্রথমে কি হয়েছি, আমরা তো প্রথমে আগে মানুষ ছিলাম না, অবশ্যই কোথায় ছিলাম, আগে অবশ্যই আমরা মায়ের মানে পেটে ছিলাম। তারপরে কি জন্মস্থ হলাম বা মানে ভূমিষ্ঠ হলাম। তারপরে কি এই যে আস্তে আস্তে বড় হচ্ছি, বড় হওয়ার পরে কি একদিন কালে কি হবো, প্রাপ্তবয়স্ক হবো, প্রাপ্তবয়স্কের পরে কি বার্ধক্য হবো, তারপরে কি একদিন কালে যেটা আমাদের মানে কি জানা আছে সব, মানে যেহেতু আমাদের জন্ম হয়েছে অবশ্যই একদিন মৃত্যু হবেই, এটাই সেরকমই। এটাই হলো মানে আসলে জীবন চক্র। এটাকে কি বলে, জীবন চক্র বা লাইফ সাইকেল। ঠিক আছে, এটা তো আমি আমার মুখের ভাষায় বললাম, এখন আমরা জেনে নিই যে বইয়ের ভাষায় এটাকে কিভাবে বলতে হয় বা কিভাবে লিখতে হয়। দেখো এখানে তাহলে এখানে বলেছে কি, জীবের জন্ম, বৃদ্ধি, জনন বা বংশ বিস্তার, বার্ধক্য ও মৃত্যু এই দশাগুলি পর্যায়ক্রমিক আবর্তনকে জীবনচক্র বলে। এখানে কি বলেছে, জীবের জন্ম মানে এই যে মানুষ, আমি খালি কেবল না, যেরকম খালি মানুষ বললে হবে না, যেরকম জীব বলতে কি যারা উত্তেজনায় সাড়া দেয়, মানে জীব বলতে আমরা কিন্তু উদ্ভিদগুলোকে ধরে নেব, কারণ ওদেরও যদি আমরা আঘাত করি ওদেরও কিন্তু কষ্ট লাগে, আমরা যেরকম আমাদেরকে আঘাত লাগে সেরকম জ্বরেরও আঘাত লাগে, জ্বর না, উদ্ভিদদেরও আঘাত লাগে। সেরকমই এখানে ওদেরও জন্ম হয়, ওদেরও বৃদ্ধি হয়, সেম আমাদের মতো আমরাও তো বৃদ্ধি হই। জনন বা বংশবিস্তার, জনন বা বংশবিস্তার কি, আমি এটা আগের ক্লাসেও বলেছি, যেরকম জনন বা বংশবিস্তার মানে কি, যেরকম আমরা জন্ম হলাম, এরপরের থেকে কি আমার থেকে ধরে নাও আমি যদি বিয়ে করি, পরবর্তীকালে আমারও বাচ্চা কাচ্চা হবে, এটাই হলো জনন বা বংশবিস্তার। মানে বংশটাকে বিস্তার করতেছি, মানে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে নিয়ে যাচ্ছি। বার্ধক্য, বার্ধক্য বলতে কি, মানে যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন আমাদের, আর ধরে নাও যখন আমি 60 বছর হয়ে যাব, নাকি 60 বছর যখন হয়ে যাব বা তার আরও বেশি, তখন কি হবে, আমাদের এরকম দশা হয়ে যাবে, আমরা না হয় ভালো মতো চলতে পারবো, নাকি এক জায়গায় মানে আমাদের বসে থাকতেই, মানে তখন সেই সময়টা আমাদের ভালো লাগবে। এখন যেরকম আমরা চঞ্চল আছি, কোথাও যাচ্ছি হুট করে মানে কোথাও দৌড়াতে চলে যাই, কিন্তু সেই সময় আমরা সেটা পারবো না, ওটাই হলো বার্ধক্য। তারপর কি আছে, ও মৃত্যু, এটাই হলো শেষ পর্যায়ে, এরপরে আর কোনো কিছুই নেই, মানে মৃত্যুই তো শেষ পর্যায়ে না মানুষের। ঠিক আছে, এই মৃত্যু এই দশাগুলি পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিক মানে কি পর্যায়ের মতো, মানে ধরে নাও আমি যে আমার পর্যায়টা, আমার শেষ পর্যায়ে কি মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, সেরকমই আমি যে মানে যেরকম আমি যে ইয়েটাকে প্রজন্ম দিয়েছি, মানে আমার ছেলে মেয়ে ওদেরও কি হবে, সেম একই পর্যায়ে, ওরাও বড় হবে, বড় হওয়ার পর বার্ধক্য হবে, বার্ধক্য হওয়ার পর কি শেষ দশা ওদের সেমই মৃত্যু হবে। সেটাই পর্যায়ক্রমিক আবর্তন করে, মানে বারবার এটা চলতে থাকবে, ওটাকেই আমরা কি বলবো, জীবন চক্র বলবো। ঠিক আছে, তারপরে এখন দেখো আমি নেক্সট কি লিখেছি, জীব ও জ্বর। জীব ও জ্বর মানে অবশ্যই তোমাদের মনে হয় না জানার কিছু নেই, জীব ও জ্বর মানে কি, জীব, জীব বলতে আমরা, আর সেম উদ্ভিদগুলাকেও জীব বলবো। আর জ্বর মানে কি, যাদের কোনো প্রাণ নেই, যাদের কোনো উত্তেজনায় সাড়া দেয় না। যেরকম ধরে নাও তোমরা আশেপাশে লজ্জাবতী পাতা অবশ্যই দেখেছো, লজ্জাবতী গাছ, তারা কি করে দেখবে, ওদের গায়ে যদি স্পর্শ করে তখন কি করে, মানে যেরকম লজ্জা পায়, নতুন নতুন বিয়ে হলে যেরকম কি হয়, নতুন বউগুলা লজ্জা পায় কিনা, সেরকমই লজ্জাবতী পাতা কি হয়, যখন একটু স্পর্শ করবে কি হয়, সাথে সাথে কি মুজড়ে যায় না, ওটা কি, ওটাও তার মানে কি, ওকে যে আমি স্পর্শ করলাম ও সাড়া দিচ্ছে, ও মানে কি, ওটা একটা হচ্ছে মানে কেমিক্যাল রিয়েকশন, যদিও ওটা সিসমোনাস্টিক, আই থিঙ্ক সিসমোনাস্টিক চলনের মধ্যে পড়ে, ওটা ওটা আমরা পরে জানবো ভালো মতো। ঠিক আছে, তার মানে কি জীব অবশ্যই উত্তেজনায় সাড়া দিবে, আর কিন্তু
জ্বর সারা দিবে না। জ্বর বলতে কি, যেরকম ধরে নাও এটা একটা আমার কাছে, আমার হাতের মধ্যে কি আছে, এটা একটা মার্কার পেন, কিন্তু এ কোনো উত্তেজনায় সাড়া দিবে না। এটা যদি আমি উপর থেকে ফেলে দিই, এ কি কোনো উত্তেজনায় সাড়া দিবে? কোনো উত্তেজনায় সাড়া দিবে না, এর কোনো ব্যথা লাগবে না। কিন্তু একটা মানুষকে উপর থেকে যদি ফেলে দিই, অবশ্যই আঘাত পাবে। সেরকমই এটা হলো জিভ ও জ্বরের মধ্যে একটা পার্থক্য, সেটা আমরা বইয়ের ভাষায় এখন জানবো যে কি কি ধরনের পার্থক্য হয়ে থাকে। দেখো এখানে বলেছে জীব, জীবে আমি এখানে দেখো বিষয়টা আমি প্রোটোপ্লাজম, আমি তো আগে থেকে বলেছি মানে প্রাণের মানে জীবের মেন ভিত্তি কি, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম না তাহলে কিন্তু জীবের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এখন দেখি প্রোটোপ্লাজমে কি বলেছে এখানে, জীবদের প্রত্যেক কোষেই, কোষ মানে কি, সেল, আমরা ইংরেজিতে কি বলি, সেল। মানুষের মানে এই যে আমাদের, আমরা যে মানুষ না, আমাদের হচ্ছে কোষ, পুরো শরীরটাই কোষ নিয়ে তৈরি, কোষ ছাড়া কিন্তু মানুষ হয় না, ঠিক আছে। মানে এই যে দেখো এখানে বলেছে জীবদেহের প্রত্যেক কোষে কি থাকে, প্রোটোপ্লাজম থাকে। তার মানে এটা অপোজিট কি হবে, জ্বরের অবশ্যই থাকবে না, যেহেতু ওদের কোষ থাকবে না। কেন? ওদের মানে ওরা যেহেতু ওদের কোনো প্রাণের অস্তিত্ব নেই, তার ওদের কোনো কোষ থাকবে না। এই যে দেখো এখানে দেখো, এখানে কি বলেছে, জড় বস্তুতে কোষ না থাকায় প্রোটোপ্লাজম থাকে না, অবশ্যই। তা এখানে পার্থক্যের মধ্যে কি, পার্থক্য মানে কি, এটাতে যেটা থাকবে ওটাতে অবশ্যই থাকবে না। তা এখন ওটাই আমরা এখন বইয়ের ভাষায় দেখবো। এখানে যেখানে বলেছে বিপাক, জীবকোষে অনবরত বিপাক ক্রিয়া চলে, তার মানে অবশ্যই ওটাতে হবে না। দেখো এখানে কি বলেছে, বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না, ঠিক আছে। নেক্সট কি আছে, উত্তেজিতা। এই যে কিছুক্ষণ আগে আমি কি বললাম, এই জীবন চক্রের মধ্যে আমি যে উত্তেজনাটায় সাড়া দিলাম, যেরকম ধরে নাও, সাপোজ ধরে নাও আমি, আমাকে যদি কেউ আঘাত করে, তা আমি তো উত্তেজনায় সাড়া দেবো, কি আওয়াজ করবো, কি উহ ব্যথা, এরকম বললো না, ওহ এরকম বলি না। তো এটাই তো মানে উত্তেজনায় সাড়া দেওয়া, ওটাই হয়। যেরকম এখানে কি বলেছে, উত্তেজনা, উত্তেজনায় সাড়া দেয় মানে কে, এই যে জীব। কিন্তু অবশ্যই এটা তাহলে জ্বর উত্তেজনায় সাড়া দিবে না, এই যে দেখো উত্তেজনায় সাড়া দেয় না। তারপরে এখানে চলন ও গমন, যেটা আমি নেক্সট আগের ক্লাসে বলেছি, চলন ও গমন সক্ষম কে, জীব। আর অপোজিটটা কি হবে, জ্বর, জড়বস্তু চলন ও গমনে অক্ষম। কেন? আমি এটা আগে, আচ্ছা একটু তাহলে ছোট করে আমি বলে দিচ্ছি চলন ও গমনটা, আগে যেহেতু বলেছি কিন্তু তাও অল্প করে বলে দিচ্ছি। চলন ও গমন কি, চলন বলতে গিয়ে যাদের মানে যেরকম আমরা জীব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে নাকি, অঙ্গ প্রত্যঙ্গ বলে আমাদের হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি করি, সঞ্চালন করি। আর মানুষ, মানুষ বলতে তো গমনও করি, মানে এক জায়গা থেকে এক জায়গায় স্থানটা পরিবর্তন করি। কিন্তু সেক্ষেত্রে জ্বরের মধ্যে ওটা কি, জ্বরের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে? অবশ্যই নেই। এর কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে? নেই। একটা পাথরে ধরে নাও, ওর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে? নেই। ও কি স্থান পরিবর্তন করতে পারবে? পারবে না। হ্যাঁ, স্থান পরিবর্তন করতে পারবে কখন, ধরে নাও আমি ওই পাথরটাকে হাতের মধ্যে নিলাম, ওই ওখান থেকে অন্য জায়গায় সরাই নিয়ে গেলাম, কিন্তু ও নিজে কোনো স্থান পরিবর্তন করতে পারলো না। ওটা কার দ্বারা হলো? সেটা আমাদের দ্বারা। সেটাই, তার মানে জ্বর যেটা করতে পারবে জড়বস্তু, আর জীব যেগুলা করতে পারবে, সরি, জীব যেগুলা করতে পারবে জড়বস্তু সেগুলা করতে পারবে না। এটা ভালো করে তোমরা মনে রাখবে, ওকে? ঠিক আছে, তারপরে আমরা কিন্তু এখন বলে দিচ্ছি, আজকে এখান থেকেই তো ক্লাসটা শেষ করছি, কিন্তু আমরা নেক্সট পার্টে আমরা পৃথিবীতে প্রাণের কিভাবে সৃষ্টি হয়েছে আমরা নেক্সট ক্লাসের মধ্যে এটা ডিসকাস করব। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই, বাই।